ইসরায়েলের আঙিনায় হামাস নতুন সেনাবাহিনী গঠন করছে। এই প্রশ্ন এখন পুরো অঞ্চলে আলোড়ন তুলেছে। আরব জাতির যোদ্ধারা হামাসের সাথে যোগ দিচ্ছে। এটি হামাসের শক্তিকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল নতুন যুদ্ধের আশঙ্কায় নতুন বাহিনী গঠন করেছে, তবে হামাসের শক্তি বৃদ্ধি ইসরায়েলের সেই পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার একটি ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং হামাস সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এটি দুই শক্তিশালী সংগঠনের মধ্যে নতুন সমন্বয়ের ইঙ্গিত দেয়, যা ইসরায়েলের জন্য আরও উদ্বেগজনক। কান দাবি করেছে হামাস রাদওয়ান বাহিনীকে সমর্থন করার জন্য প্রস্তুত। যোদ্ধাদের একটি কোম্পানি গঠন করেছে। হামাস শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক শক্তিও বাড়িয়ে তুলছে। প্রতিবেদনেও বলা হয়েছে যে নির্দেশ দেওয়া হলে শত শত হামাস যোদ্ধা হিজবুল্লাহর সাথে যোগ দিতে পারে। এর মানে হলো হামাসের যোদ্ধারা শুধু গাজায় নয়, পুরো অঞ্চলে কার্যকর একটি যুদ্ধক্ষম বাহিনী হয়ে উঠছে। দীর্ঘযুদ্ধে হামাসের মর্যাদা দুর্বল হওয়ার পর হিজবুল্লাহর সাথে কাজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে হামাস আবার সংগঠিত হচ্ছে এবং একাধিক দেশে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল এবং গত নভেম্বরে শেষ হয়েছিল। সেই সময়কালে ইসরায়েল তার বেশিরভাগ হামলা হিজবুল্লাহ অবস্থানের উপর কেন্দ্রীভূত করেছিল, কিন্তু বিপরীতে হামাস লেবানন জুড়ে তার উপস্থিতি শক্তিশালী করতে সক্ষম হয়েছিল। এর মধ্যেই কান বলাচ্ছে হামাস তহবিল সংগ্রহ করছে এবং লেবাননের রকেট উৎপাদন সম্প্রসারণ করছে। এই কার্যক্রম 3টি শহরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে: টায়ার, সিডান এবং ত্রিপোলি। অর্থাৎ হামাস এখন বহু ফ্রন্টে প্রস্তুতি নিচ্ছে। বৈরুতে ইসরায়েলের কমান্ডার তাবতাবাইকে হত্যা করার একদিন পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইরান সংশ্লিষ্ট হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার কথা বিবেচনা করছে। বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে হত্যা করার পর এটি করা হয়েছে। তবে হিজবুল্লাহ এখনও ঘোষণা করেনি যে তারা কিভাবে তাবতাবাইয়ের হত্যার প্রতিক্রিয়া জানাবে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কামাতি বলেছেন, এই হামলা ইসরায়েলের আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘন। হিজবুল্লাহ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটি প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটছিল যখন সম্প্রতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বেড়েছে। মাদুরো ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী 1000 কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দি। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্চ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে 600 মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে। মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বীজ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না।
এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায় তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন? তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিংয়ের কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি ই রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে? ইতিহাস সাক্ষী, আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়। কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে। ইরানের পারমাণবিক অঞ্চলে ভূমিকম্প। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে রাতের বেলা রিখটার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পন অনুভূত হয়েছে তেহরান, কোমে এবং আশেপাশের বেশ কিছু অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রে অবস্থিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা হিসেবে পরিচিত। এর আশেপাশে আগে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর সামরিক স্থাপনাও ছিল। এই ভূমিকম্পের পর দেশ জুড়ে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। ফোর্দো কেন্দ্রের অবস্থান এই ভূমিকম্পকে কেবল ভূমিকম্পের হিসেবেই দেখা হয় না। এটি যেন প্রশ্ন তোলে, ইরান কি পারমাণবিক পরীক্ষা করছে? যদিও ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম এবং এটি প্রাকৃতিক কম্পন হিসেবে জানানো হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন। কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক পরীক্ষা করেছে। আফটারশকের আশঙ্কায় সতর্কতা। ভূমিকম্পটি মাটির 10 কিলোমিটার গভীরে ঘটে। তেহরান প্রদেশের দামাবান্দ, আফসার্ড, কিলান, ভারাবিন এবং ফাশামে কম্পন অনুভূত হয়েছে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে, অনেকেই ঘরে ফিরতে ভয় পান। প্রথমে কিছু বেসরকারি চ্যানেল ভুল করে কেন্দ্রস্থল তেহরানের ফাশাম হিসেবে জানায়, পরে তা সংশোধন করে ইস্ফাহান প্রদেশের জাফারেহ বলে জানানো হয়। ফোর্দো কেন্দ্রের নিকটে ভূমিকম্প হওয়া মানে কি ইরান পারমাণবিক পরীক্ষা করেছে? বিশ্লেষকরা বলছেন, এটি প্রাকৃতিক ভূমিকম্প এবং পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে এর সরাসরি কোনো প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছে, কারণ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের পারমাণবিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের কম্পন এখানে কিছু প্রযুক্তিগত ঝুঁকি সৃষ্টি করতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষা বা শক্তিশালী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর আগে গত জুনে ইসরায়েলের সঙ্গে পাল্টা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, সেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় 145 মাইল পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়, যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকম্প ঘিরে নানা গুজব ছড়ায়। এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে সে সময় দাবি করেন, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে। তবে এই দাবি এখনও পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ 5.2 মাত্রা, কেউ বা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করে। সে সময়ে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি ইরান ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? সে সময়ে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? ইরানের বিপক্ষে যুদ্ধে মার্কিন ইসরায়েলি মিসাইল ঘাটতি।
গত জুনের যুদ্ধের মাত্র এক সপ্তাহ পরে রিপোর্টে দেখা যায় ইসরায়েলের হাতে কেবল 12 দিনের বিমান প্রতিরক্ষা মিসাইল মজুদ বাকি ছিল। 18 জুন যুদ্ধের 5 দিন পর এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েলের উন্নত অ্যারো সিস্টেমের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে থেকে মিসাইল প্রতিহত করতে পারে না, বলেন টম কারাকো, মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক। ইসরায়েলও তাদের মিত্রদের এখন দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ সময় নেই। তিনি আরও বলেন, প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যে চাপে আছে। খুব শিগগিরই হয়তো তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন মিসাইল প্রতিহত করবে আর কোনটা নয়। এ সময় মার্কিন থার্ড সিস্টেমের অপারেটররাও 12 দিনের যুদ্ধে প্রায় 150টি মিসাইল নিক্ষেপ করে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে। এটি যুক্তরাষ্ট্রের মোট থার্ড মিসাইল মজুদের প্রায় 1/4, যা তাদের মজুদের গভীর সীমাবদ্ধতা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবন বাঁচিয়েছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মজুদে ভয়াবহ ঘাটতি তৈরি করেছে। প্রতিবেদনটি আরও জানায়, দীর্ঘ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো অন্য দেশগুলোর জন্য বরাদ্দ ইন্টারসেপ্টর মিসাইল সরিয়ে আনতে হতো, অথবা কিছু শত্রু মিসাইলকে ইচ্ছাকৃতভাবে ভেদ করতে দিতে হতো। একজন মার্কিন কর্মকর্তা জানান, চাহিদা এত বেশি ছিল যে এক পর্যায়ে পেন্টাগন সৌদি আরবের জন্য কেনা কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল। এত দ্রুত ফুরিয়ে আসা মিসাইল মজুদি ইরান ও ইসরায়েলকে 12 দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন প্রস্তুতি। ইরানের মতো একটি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা মজুদে ভাগ ধরা পড়ায় দুই দেশই এখন বিমান প্রতিরক্ষা মিসাইল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল, যা প্রতিরক্ষা মিসাইল উৎপাদন দ্রুততর করতে কাজ করছে। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জুলাইয়ে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমির বারম ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের ধারাবাহিক উৎপাদন দ্রুত বাড়ানো যায়। বারম বলেন, অ্যারো ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের উৎপাদন হার বাড়ানো আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ, যাতে আমরা ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যতের যুদ্ধ। ইসরায়েল এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করছে, যেমন অ্যারো 4, যা অ্যারো 2 এর জায়গা নেবে, স্কাইসনিক, যা হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে তৈরি করা হচ্ছে। 2023 সালের জুনে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম স্কাইসনিক ইন্টারসেপ্টর উন্মোচন করে। এটি জটিল কৌশলী গতিবিধির হাইপারসনিক মিসাইল প্রতিরোধে সক্ষম প্রথম ব্যবস্থা। রাফায়েলের তথ্য অনুযায়ী স্কাইসনিক অতুলনীয় গতিশীলতা ও গতি নিয়ে তৈরি, যা এমন হাইপারসনিক হুমকি প্রতিহত করতে পারে যেগুলো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। উল্লেখযোগ্যভাবে ইরান দাবি করছে যে তাদের কাছেও হাইপারসনিক মিসাইল আছে, যেমন ফাত্তা 1 ও ফাত্তা 2। স্পষ্টতই ইরান ও ইসরায়েল উভয় দেশই এখন পরবর্তী সংঘাতের জন্য নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে। আরেকটি যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। কবে শুরু হবে তা এখন নির্ভর করছে তেহরানের পারমাণবিক কর্মসূচির গতির ওপর। পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? একে কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ, কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন?
কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে 100 কেজিরও বেশি 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু 60% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে 60% ইউরেনিয়ামের মজুত এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব, নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। গাজার রাফায় মাটির গভীরে এক রাজনৈতিক টাইম বোমা টিকটিক করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ডাকনাম বিবি, মুখোমুখি দাঁড়িয়েছেন এক কঠিন আমেরিকান চাপের, আর এই চাপের উৎস স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। খবর আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে বাধ্য করছে এক চাঞ্চল্যকর কাজ করতে। সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ পথ করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক টাইমস ইসরায়েলে এই বিস্ফোরক দাবি করেছেন। দক্ষিণ গাজার হলুদ রেখার ইসরায়েলি নিয়ন্ত্রিত পাশে এক সুড়ঙ্গে প্রায় 100 থেকে 200 হামাস কর্মী আটকা পড়েছে বলে জানা গেছে, আর তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই মর্মে তাদের ক্ষতি করো না বার্তা এসেছে ওয়াশিংটন থেকে। ট্রাম্পের 20 দফা ফর্মুলা, হামাসের জন্য সাধারণ ক্ষমা। এই উদ্যোগ আসলে গাজা সংঘাতের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা সূত্রের অংশ। এই সূত্রে বলা হয়েছে যে হামাস সদস্যরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। যোদ্ধারা কিরিয়াত গ্যাটে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রে তাদের অস্ত্র জমা দেবে, তারপর তাদের হয় নিরাপদে অন্য দেশে চলে যেতে দেয়া হবে অথবা হলুদ রেখার পশ্চিমে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে যেতে দেয়া হবে। এ যেন এক বিস্ময়কর প্রস্তাব, শত্রুদের জন্য মুক্তির দরজা খুলে দেয়া। নেতানিয়াহু সেপ্টেম্বরে এই কাঠামোগত প্রস্তাবটি মৌখিকভাবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু হামাসকে নিরাপদ যাত্রা প্রদান এর বিষয়টি তখন থেকেই ছিল অমীমাংসিত। ইসরায়েল এখন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। তাদের সাফ কথা, অনেক হামাস যোদ্ধা আক্রমণের জন্য দায়ী, তাই আইডিএফ তাদের হেফাজতের প্রয়োজন। ট্রাম্পের প্রস্তাবে সায় দেওয়া মানে যুদ্ধাপরাধীদের হাত ছেড়ে দেয়া, যা নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক আত্মহত্যা। তবে এই টানাপোড়েনের মূলে রয়েছে হামাসের অদম্য সামরিক শক্তি। গাজার মাটির তলায় তাদের রয়েছে সুড়ঙ্গের বিশাল এক অদৃশ্য দুর্গ বা টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলোই তাদের দীর্ঘকাল ধরে লড়াই করার প্রধান অস্ত্র, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথা।
বিশেষত রাফা এর সুড়ঙ্গ নেটওয়ার্ক এতটাই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মৃতদেহ উদ্ধারের সময় টানেলে আঘাত করা এড়িয়ে গেছেন, এই আশঙ্কায় যে তার অবশিষ্টাংশ হারিয়ে যেতে পারে। যদিও পরে এই দাবি প্রত্যাহার করা হয়, কিন্তু এটি স্পষ্ট করে যে হামাসের এই মাটির তলার সাম্রাজ্য ইসরায়েলকে কতটা চিন্তায় রেখেছে। হামাসকে মুক্তি দিয়ে কি ইসরায়েলকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, নাকি নেতানিয়াহু তার দেশের নিরাপত্তা রক্ষায় অনড় থেকে আমেরিকার বিরুদ্ধে এই কূটনৈতিক যুদ্ধ চালিয়ে যাবেন? গাজার মাটিতে হামাস যোদ্ধাদের ভাগ্য এখন নির্ভর করছে ওয়াশিংটন, তেল আভিভ এবং রাফায়ের সুড়ঙ্গের ত্রিমুখী দ্বন্দ্বে। ভেনেজুয়েলা যুদ্ধের কিনারায়, পুতিন প্রস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ার। কারাকাসের আকাশ এখন উত্তেজনার ধোঁয়ায় ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় আঘাত করতে পারে, এমন খবর ছড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই রাশিয়া, চীন ও ইরানের কাছে সাহায্যের আবেদন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য প্রস্তুত এবং তিনি মাদুরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে তারা কারাকাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং যে কোনো হুমকির প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। মাদুরো বলছেন, চেভেজের সময় কেনা সমস্ত ভারী অস্ত্র এখনও আমাদের হাতে রয়েছে। পুতিন, রাশিয়া, চীন এবং বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে ভেনেজুয়েলার শান্তি নিশ্চিত করার শক্তি আমাদের আছে। এই 10 সপ্তাহের ইম্পেরিয়াল হুমকির মধ্যেও আমরা শান্তিতে ধৈর্য নিয়ে আমাদের কাজ করেছি, তবে হঠাৎই উত্তেজনা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি হেরাল্ড জানিয়েছে, পরিকল্পিত আকাশ হামলা কয়েকদিনের মধ্যে বা এমনকি কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে। লক্ষ্য হবে মাদুরোর নেতৃত্বাধীন ড্রাগ দস্যু সংস্থার সামরিক স্থাপনাগুলো। কিন্তু প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। এদিকে মাদুরো রাশিয়ার কাছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, বিমান মেরামত এবং প্রতিরক্ষা হালনাগাদ করার অনুরোধ পাঠিয়েছেন। চীনের সঙ্গে সম্প্রসারণকৃত সামরিক সহযোগিতা এবং ইরানের কাছ থেকে ড্রোন, জিপিএস স্ক্র্যাম্বলিং এবং শনাক্তকরণ যন্ত্র চাওয়া হয়েছে। রাশিয়া অবশ্য শুধুই অস্ত্র সরবরাহ করছে না, তারা ইতোমধ্যেই ভেনেজুয়েলার তেল ও গ্যাসে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ধরে রেখেছে। মাদুরোর প্রধান সমর্থক হিসেবে রাশিয়ার ভূমিকা এখন নজরকাড়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারিবিয়ানে স্থানান্তর ইউরোপে তার মনোযোগ বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ানে পাঠিয়েছে, আর রাশিয়ার সের্গে ল্যাভরভ মার্কিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিয়ে সতর্ক করেছেন। মাদুরো জানিয়েছেন, রাশিয়ার অস্ত্রের বেশিরভাগই এখন পুরনো বা কার্যকর নয়, তাই 3 বছরের প্রতিরক্ষা অর্থায়ন পরিকল্পনার জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের কাছে আবেদন করেছেন। যুদ্ধের আগুন ভেনেজুয়েলার আকাশে ঘনিয়ে আসছে। রাশিয়া, চীন এবং ইরান মিলে মাদুরোর শক্তি আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রেও বড় ধাক্কা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরান 4 শক্তির ছায়ায় ভেনেজুয়েলা যেন এখন বিশ্বের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে শুধু অস্ত্রের লড়াই নয়, রাজনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক হুমকি এবং শক্তির প্রতিযোগিতাও আছে। ইতিহাস সাক্ষী, যখন মহাশক্তিরা একসঙ্গে হুঁশিয়ারিতে আছেন, তখন ছোট দেশগুলো তাদের কৌশল এবং স্থিতিশীলতার মাধ্যমে নিজেকে রক্ষা করে। মাদুরো তা দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার বিষয়টি বিবেচনা করছেন না। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে তিনি কথা বললেন। এটি তার নিজের মন্তব্যের বিপরীত, লিখেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে। নেতানিয়াহুর পুরনো শত্রু ফিরে এসেছে, হিজবুল্লাহ নতুন শক্তিতে। বৈরুতের আকাশ এখন রহস্যের ধোঁয়ায় ঢাকা। হিজবুল্লাহ, যাকে কেউ শেষ হয়ে গেছে ভেবেছিল, আবার অস্ত্রের গর্জনে উঠে এসেছে। ইরানের নজরদারিতে এই গোপন পুনর্নির্মাণ চলছে নিঃশব্দে কিন্তু শক্তির সাথে। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননে 1000-এরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু হিজবুল্লাহর রহস্যময় পুনর্গঠন থামানো যায়নি।
ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান সবই নতুন করে মজুত হচ্ছে। কিছু অস্ত্র সিরিয়া এবং সমুদ্রপথে আসে, অন্যগুলি তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। যুদ্ধবিরতির শর্ত সত্ত্বেও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ থেকে পুনর্নির্মাণে স্থানান্তরিত হয়েছে। লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে উত্তপ্ত। রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পুরো দেশব্যাপী নিরস্ত্রীকরণ সমর্থন করেছেন, কিন্তু বাস্তবে অগ্রগতি শুধুমাত্র লিটানি নদীর দক্ষিণে সীমিত। হিজবুল্লাহ অন্যত্র শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। দেশটি যেন সিঞ্চিত এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেখানে কোনো ভুল পদক্ষেপ নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে। হিজবুল্লাহ নেতা নাইম কাশেম স্পষ্ট বলেছেন, লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় থাকা উচিত, কিন্তু গ্রুপকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে হিজবুল্লাহ থামবে না। আরব গোয়েন্দা সংস্থাগুলি বলছে হিজবুল্লাহ এখন বিকেন্দ্রীভূত কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। 1980-এর দশকের মতো নতুন যোদ্ধাদের নিয়োগ, স্থানীয় শক্তি ব্যবহার এবং গোপন পরিকল্পনা সবই পুরনো কৌশলের পুনর্জন্ম। ভারী ক্ষতি সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরানের সমর্থনে পুনর্গঠিত হওয়া সম্ভব। হামাসও গাজায় একই পথে হাঁটছে। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে তারা নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়েছে। দুই গোষ্ঠী মার খেয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং সামরিকভাবে সক্রিয়। প্রতিরোধের এই আয়না দেখাচ্ছে যে বল প্রয়োগ করে নিরস্ত্রীকরণ কার্যকর নয়। ইসরায়েলের আকাশে ড্রোন এখন ক্রমাগত উঠছে। 500টিরও বেশি কামান হামলা হয়েছে বৈরুত এবং দক্ষিণে। 60,000 মানুষ এখনও বাস্তুচ্যুত। তহবিলের সংকটে পুনর্নির্মাণ স্থগিত। কিন্তু সব হতাশা সত্ত্বেও হিজবুল্লাহ শক্তিশালী। তাদের অস্ত্রাগার পুনর্গঠিত, তাদের রাজনৈতিক প্রভাব অটুট। নেতানিয়াহুর জন্য হুঁশিয়ারি। গাজা ও বৈরুত দুপাশ থেকেই হুমকি। হিজবুল্লাহ কেবল একটি গোষ্ঠী নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক শক্তি, যা কখনো সহজে চাপে আসে না। ইসরায়েলের আকাশে তার অস্ত্রের ঝড়, লেবাননের রাজনীতির ধোঁয়া এবং ইরানের নীরব সমর্থন সব মিলিয়ে এখনও এক রোমাঞ্চকর খেলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়, বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরায়েলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন। লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাশেম বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারো কাছ থেকে নির্দেশ নিইনি এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না। শুধুমাত্র সময়ের ব্যাপার। আবারও কি জ্বলে উঠছে ইরান ইসরায়েল যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী, বাতাসে যুদ্ধের গন্ধ। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল সময়ের ব্যাপার। নতুন এক বিস্ফোরক প্রতিবেদন ছুড়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দাবি, ইরানের হাতে এখন 11টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম আছে, যে প্রমাণে কেঁপে উঠেছে ওয়াশিংটন। আতঙ্কে দুলছে তেল আবিব। আর তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে গর্ব। আমরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করেছি। তিনি বলেন, অপারেশন মিডনাইট হ্যামারে 7টি B-2 বোমারু বিমান উড়েছিল, 14টি বোমা পড়েছিল ইরানের গোপন স্থাপনায়, সব ধ্বংস। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কয়েক মাস পরেই নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও টিকে আছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরানের মূল ইউরেনিয়াম মজুদ বেঁচে আছে। একই সঙ্গে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কোথায় লুকিয়ে আছে সেই প্রাণঘাতী ভাণ্ডার? ইসরায়েল বলছে, ইরান সেগুলো সরিয়ে নিয়েছে গোপন স্থানে। তেহরান বলছে সব ধ্বংস হয়েছে, কিন্তু গোয়েন্দারা বলছেন ইরানের পাহাড়ের নিচে গড়ে উঠছে নতুন এক কেন্দ্র, পিকাক্স মাউন্টেন। সেখানে চলছে 24 ঘন্টা সমৃদ্ধকরণের কাজ। বিদ্যুৎ, লোহার শব্দ, যন্ত্রের গর্জন।
সব মিলিয়ে প্রস্তুত হচ্ছে এক নতুন শক্তি। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না, বিশ্ব তাকিয়ে আছে আর তেহরান নীরবে কাজ করছে। ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক অচলাবস্থা। কোনো আলোচনা নেই, নেই কোনো তদারকি, শুধু আছে ভয়, রোষ আর অপেক্ষা। গালফের দেশগুলোও এখন ঘুমাতে পারছে না। সৌদি আরব ও মিশর আমেরিকার দ্বারে দ্বারে ঘুরছে। তাদের আশঙ্কা ইসরায়েল শিগগিরই আবার আঘাত হানবে। আর ইরান যদি প্রতিশোধ নেয় তবে সেই আগুন ছড়িয়ে পড়বে মরুভূমি জুড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আজ নিদ্রাহীন। রাতভর কাজ করছে হাজার ইঞ্জিনিয়ার। গোয়েন্দা সূত্র বলছে ভবিষ্যতের যুদ্ধে ইরান 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রস্তুত। প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে নতুন অস্ত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সতর্ক করেছেন, ইসরায়েল যদি আবার ভুল করে তার ফল হবে ভয়াবহ। এদিকে ইরানের ভেতরেও দ্বন্দ্ব বাড়ছে। কেউ বলছে আলোচনায় ফিরে যাওয়া উচিত, অন্যরা বলছে এখন সময় প্রতিশোধের। তবু এক জিনিসে সবাই একমত, ইরান আজও দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত কিন্তু অদম্য। বিশেষজ্ঞরা বলেন ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি, আর সেটাই বিশ্বের উদ্বেগ। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠে এখন অগ্নিবাণী, আমেরিকা কখনোই শান্তি চায় না, ওরা চায় আত্মসমর্পণ। এই বক্তব্যের পর নতুন করে বন্ধ হয়েছে সব আলোচনা। এখন গালফের রাজ্যগুলো তাদের প্রতিরক্ষা জোরদার করছে। গাজা নিয়ে দৃষ্টি সরিয়ে রাখলেও সবাই জানে ইরানের ঝড় এলে কেউ রেহাই পাবে না। ইসরায়েল বলছে আমরা প্রস্তুত, ইরান জবাব দেয় আমরাও। আর এই দুই শব্দের মাঝেই কাঁপছে মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্র লোড, জ্বালানি প্রস্তুত। আকাশ যেন নিঃশ্বাস আটকে রেখেছে, কারণ সবাই জানে যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। ইরানের বিপক্ষে যুদ্ধে মার্কিন ইসরায়েলি মিসাইল ঘাটতি। গত জুনের যুদ্ধের মাত্র এক সপ্তাহ পরে রিপোর্টে দেখা যায় ইসরায়েলের হাতে কেবল 12 দিনের বিমান প্রতিরক্ষা মিসাইল মজুদ বাকি ছিল। 18 জুন যুদ্ধের 5 দিন পর এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন ইসরায়েলের উন্নত অ্যারো সিস্টেমের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে থেকে মিসাইল প্রতিহত করতে পারে না, বলেন টম কারাকো, মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক। ইসরায়েলও তাদের মিত্রদের এখন দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ সময় নেই। তিনি আরও বলেন প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যে চাপে আছে, খুব শিগগিরই হয়তো তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন মিসাইল প্রতিহত করবে আর কোনটা নয়। এ সময় মার্কিন থার্ড সিস্টেমের অপারেটররাও 12 দিনের যুদ্ধে প্রায় 150টি মিসাইল নিক্ষেপ করে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে। এটি যুক্তরাষ্ট্রের মোট থার্ড মিসাইল মজুদের প্রায় 1/4, যা তাদের মজুদের গভীর সীমাবদ্ধতা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবন বাঁচিয়েছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মজুদে ভয়াবহ ঘাটতি তৈরি করেছে। প্রতিবেদনটি আরও জানায় দীর্ঘ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো অন্য দেশগুলোর জন্য বরাদ্দ ইন্টারসেপ্টর মিসাইল সরিয়ে আনতে হতো, অথবা কিছু শত্রু মিসাইলকে ইচ্ছাকৃতভাবে ভেদ করতে দিতে হতো। একজন মার্কিন কর্মকর্তা জানান চাহিদা এত বেশি ছিল যে এক পর্যায়ে পেন্টাগন সৌদি আরবের জন্য কেনা কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল। এত দ্রুত ফুরিয়ে আসা মিসাইল মজুদি ইরান ও ইসরায়েলকে 12 দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন প্রস্তুতি। ইরানের মতো একটি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা মজুদে ভাগ ধরা পড়ায় দুই দেশই এখন বিমান প্রতিরক্ষা মিসাইল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল, যা প্রতিরক্ষা মিসাইল উৎপাদন দ্রুততর করতে কাজ করছে। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জুলাইয়ে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমির বারম ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের ধারাবাহিক উৎপাদন দ্রুত বাড়ানো যায়। বারাম বলেন অ্যারো ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের উৎপাদন হার বাড়ানো আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ, যাতে আমরা ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যতের যুদ্ধ। ইসরায়েল এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করছে, যেমন অ্যারো 4, যা অ্যারো 2 এর জায়গা নেবে, স্কাইসনিক, যা হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে তৈরি করা হচ্ছে।
2023 সালের জুনে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম স্কাইসনিক ইন্টারসেপ্টর উন্মোচন করে। এটি জটিল কৌশলী গতিবিধির হাইপারসনিক মিসাইল প্রতিরোধে সক্ষম প্রথম ব্যবস্থা। রাফায়েলের তথ্য অনুযায়ী স্কাইসনিক অতুলনীয় গতিশীলতা ও গতি নিয়ে তৈরি, যা এমন হাইপারসনিক হুমকি প্রতিহত করতে পারে যেগুলো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। উল্লেখযোগ্যভাবে ইরান দাবি করছে যে তাদের কাছেও হাইপারসনিক মিসাইল আছে, যেমন ফাত্তা-1 ও ফাত্তা-2। স্পষ্টতই ইরান ও ইসরায়েল উভয় দেশই এখন পরবর্তী সংঘাতের জন্য নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে। আরেকটি যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। কবে শুরু হবে তা এখন নির্ভর করছে তেহরানের পারমাণবিক কর্মসূচির গতির ওপর।